এখনো গ্রামগঞ্জের কোনো মহিলা রেগে গেলে তাকে অনেকে ব্যঙ্গ করে বলে, রাগ দেখো না, যেন ফুলন দেবী। কিন্তু কে ছিল এই ফুলন দেবী, আর তার এত রাগের পিছনে কারণটাই বা কি ছিল? নমস্কার বন্ধুরা, আমি সায়ন চলে এসেছি আপনাদের সামনে নতুন আরো একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই, এরকম ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ হয়তো পরে ভুলে যাবেন। তো চলুন শুরু করা যাক। ফুলন দেবীর জন্ম হয়েছিল 1963 সালের 10ই আগস্ট উত্তরপ্রদেশের জালাউন জেলার একটা ছোট গ্রামে। খুবই দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় ফুলন দেবীর শৈশবটা কেটেছিল খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে। শোনা যায় ছোটবেলা থেকেই তিনি গ্রামের অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিলেন। খুবই জেদি স্বভাবের মেয়ে ছিলেন, অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন। ফুলন দেবীর এরকম উগ্র স্বভাবের জন্য আর আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তার বাবা মা তাকে মাত্র 11 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল একটা 35 বছরের ব্যক্তির সঙ্গে। এই বিয়ে তার জীবনের সবথেকে বড় অন্ধকার নামিয়ে আনে। ছোটবেলার সব স্বপ্নগুলো চাপা পড়ে যায়, আর তার জীবনের শুরু হয় একটা নতুন সংগ্রামের অধ্যায়। বিয়ের পর ফুলন দেবীকে অনেক মানসিক এবং শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়, তাই বিয়ে খুব বেশি দিন চলেনি। তাই বিয়ে ভেঙে যাওয়ার পর ফুলন দেবী তার নিজের গ্রামে ফেরত আসেন, কিন্তু সেখানে গিয়েও আরো সমস্যার সম্মুখীন হন তিনি। শুরু হয় পারিবারিক সমস্যা, দেখা দেয় জমি সম্পত্তি এইসব নিয়ে বিরোধ, আর এই সবের কারণে ঢুকে পড়ে গ্রামীণ রাজনীতি। আর এই সবের বাধা দেয়ায় তাকে উঁচু জাতি নিচু জাতি এইসব ঝামেলাতেও পড়তে হয়। ফুলন দেবী তখনও কিশোরী, কিন্তু তিনি অন্যায় মেনে নিতে পারতেন না। গ্রামের প্রভাবশালীদের সঙ্গে সরাসরি লড়াই করতে শুরু করেন তিনি। এই সাহসী মানসিকতার কারণেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। ফলে গ্রামের ঠাকুর সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের থেকে তাকে সহ্য করতে হয় অমানবিক শারীরিক এবং মানসিক যন্ত্রণা। এত সবকিছু সহ্য করার পরেও ফুলন দেবীকে পারিবারিক সমস্যার কারণে মিথ্যে অভিযোগে জেলে ভরা হয়। অনেকে বলেন জেলের ভেতরেও তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, এমনকি তার সম্মান নিয়েও ছিনিমিনি খেলা হয়। এত সবকিছু সহ্য করার পরেও গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের মন ভরেনি। জেল থেকে ছাড়া পাবার পর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেই থাকে মিথ্যে অভিযোগ দিয়ে। কখনো বলতো সে নাকি চুরি করেছে, আবার কখনো বলতো তার নাকি ক্যারেক্টার খারাপ, সে এই গ্রামে থাকার যোগ্য নয়। এইসব নানা মিথ্যে অজুহাত দিয়ে তার উপর অত্যাচার তারা চালিয়ে যেত। একবার ভেবে দেখুন ফুলন দেবীকে আসলে ঠিক কি কি সহ্য করতে হয়েছিল। এরপরে ফুলন দেবীর জীবনে নেমে আসে একটা কালো রাত্রি, যেখানে গ্রামের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিরা তাকে জোর করে তাদের ডেরায় নিয়ে যায়। এরপর বহুদিন ধরে চলে তার সঙ্গে অমানবিক শারীরিক নির্যাতন। এর মধ্যে একটা দিন তো এরকমও ছিল, গ্রামের মাঝে একটা কুয়ো থেকে তাকে জল আনতে বলা হয়, আর ফুলন দেবীর পরনে ছিল শুধুমাত্র একটা ব্ল্যাঙ্কেট। রাস্তার মাঝখানে যাওয়ায় সেই ব্ল্যাঙ্কেটটাও তারা ছিনিয়ে নেয়। আর তারপরে চলে মারধর। একবার কল্পনা করে দেখুন কতটা মানসিক এবং শারীরিক যন্ত্রণা তিনি ভোগ করেছিলেন। ঠিক এই সময়েই ভাগ্যের এক অদ্ভুত মোড়ে ফুলন দেবী ডাকাত দলের সঙ্গে জড়িয়ে পড়েন। তখন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের চম্বল ভ্যালি এই এলাকাটা ডাকাতদের জন্য কুখ্যাত ছিল। সেই চম্বলের ডাকাতরা গ্রাম থেকে মানুষ তুলে নিয়ে যেত এবং গ্রামেতে লুটপাটও চালাতো। কিছু তথ্য বলে ফুলন দেবীকে প্রথমে জোর করে এই দলে টেনে আনা হয়েছিল, আবার কিছু তথ্য অনুযায়ী ফুলন দেবী নাকি নিজে থেকেই এই দলে নাম লিখিয়েছিল। কিন্তু দলে ঢোকার পর ধীরে ধীরে তিনি তার একটা জায়গা তৈরি করতে শুরু করেন। খুব তাড়াতাড়ি তিনি বুঝে যান ডাকাতি শুধু একটা লুটপাট নয়, এটা এক ধরনের রাজনৈতিক শক্তি। আর এখানেই শুরু হয় তার একটা নতুন পরিচয়, ডাকাত রানী ফুলন দেবী। ফুলন দেবীর জীবনের সবথেকে আলোচিত ঘটনা ঘটে 1981 সালে। ঘটনাটা ছিল কিছুটা এইরকম। ফুলন দেবীকে নির্দিষ্ট একটা গ্রুপ আগে মারধর করত, তার উপর নির্যাতন করত, অপমান করত। এর প্রতিশোধ নিতে তিনি তার দল নিয়ে কানপুরের কাছে একটা ছোট গ্রামে যান, যেটা বেমাই গ্রাম নামে পরিচিত। সেখানে প্রায় 20 জন মানুষকে তিনি হত্যা করেছিলেন, আর বলে গিয়েছিলেন এই গ্রামে যেন আর কোনো বাচ্চা মেয়েদের বিয়ে না দেয়া হয়। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সংবাদপত্রে প্রথমবার ফুলন দেবীর নাম বড় বড় অক্ষরে আসে। তিনি হয়ে ওঠেন একটা ভয়ঙ্কর ডাকাত রানী, একদিকে প্রতিশোধের দেবী, আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য লড়াই করা একজন নারী। বেমাই ঘটনার পর পুলিশ এবং প্রশাসন ফুলন দেবীর পিছু নেয়। তিনি প্রায় 2 বছর লুকিয়েছিলেন চম্বলের জঙ্গলেতে, কিন্তু অবশেষে 1983 সালে ফুলন দেবী আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণ ছিল নাটকীয়। হাজার হাজার মানুষ, সাংবাদিক এবং রাজনীতিবিদদের সামনে তিনি আত্মসমর্পণ করেন, কিন্তু কিছু শর্তের সঙ্গে। সেগুলো ছিল তাকে বা তার সঙ্গীদের কাউকে ফাঁসি দেয়া হবে না, এবং তাদের কাউকে
জেলে খারাপভাবে রাখা হবে না এবং একসময়ে তার ছিনিয়ে নেওয়া পারিবারিক সম্পত্তি তাকে ফেরত দিতে হবে। এই সব কিছু সরকার মেনে নিয়েছিল, কিন্তু এই সব কিছুর মাঝে আরও একটা শর্ত ছিল তার, আর সেটা ছিল তিনি 2 বছরের বেশি জেল খাটবেন না। কিন্তু সরকার সেটা মানেননি, তিনি 11 বছর অবধি জেল খাটেন। 1998 সালে উত্তরপ্রদেশের সরকার তাকে মুক্তি দেয়। মুক্তি পাওয়ার পর তিনি সম্পূর্ণ পাল্টে যান। তিনি তখন আর ডাকাত রানী নন, বরং একটা সাধারণ মানুষ যে রাজনীতিতে প্রবেশ করার জন্য প্রস্তুত। ফুলন দেবী তখনকার দিনের সমাজবাদী পার্টির হয়ে রাজনীতিতে যোগ দেন। আশ্চর্যের ব্যাপার, যিনি একসময় পুলিশ এবং প্রশাসনের ওয়ান্টেড লিস্টে ছিলেন, তিনি 1996 সালে ভারতেরই সাংসদ হিসেবে উপনির্বাচিত হন। 1901 সালে 25শে জুলাই দিল্লিতে তার নিজের বাড়ির সামনে গুলি করে হত্যা করে ফুলন দেবীকে। এই ঘটনায় দেশ আবারও কেঁপে ওঠে। অনেকে মনে করেন তার শত্রুদের মধ্যেই কেউ তাকে গুলি করে হত্যা করেছিল। ফুলন দেবীর জীবন একদিকে রোমাঞ্চকর, অন্যদিকে দুঃখজনক। তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনি প্রতিশোধ নিতে গিয়ে অনেক ভুল কাজও করেছেন। এই তার গল্পে যেরকম বীরত্ব আছে, সেরকম বিতর্কও আছে। তিনি ছিলেন ডাকাত রানী, আবার এক সময়ে তিনি ছিলেন জনগণের নেতা। এই গল্পে কিছু জানতে পারলে বা ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও আরো পেতে। ধন্যবাদ।